প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইচবাজ পেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। কানাডায় তরুণ ফার্মাসিস্টদের সম্ভাবনা নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য উপস্থিত আছেন ডক্টর গোলাম মেজবাহ উদ্দিন। পোস্ট ডক্টরাল অ্যাসোসিয়েট হিসেবে আছেন ডিপার্টমেন্ট অফ মেডিকেল জেনেটিক্স, কামিং মেডিকেল স্কুল, ইউনিভার্সিটি অফ ক্যালগারি, আলবার্টা, কানাডাতে। আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। মেহেদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। কানাডায় পড়াশোনা রিসার্চ নিয়ে আপনি ব্যস্ত আছেন তো। বাংলাদেশি ফার্মাসিস্ট যারা গ্রাজুয়েশন সদ্যই শেষ করেছে বা যারা গ্রাজুয়েশন সামনে শেষ করবে, তাদের একটা স্বপ্ন থাকে যে ইউরোপ, আমেরিকা অথবা কানাডায় সেটেল হওয়া, যেহেতু কানাডা বলা চলে ওয়ার্ল্ডের সপ্তম ধনী দেশ। জনসংখ্যা খুবই কম। তরুণ ফার্মাসিস্ট যারা আসলে গ্রাজুয়েশন শেষ করছে বা করবে, তারা কিভাবে আসলে কানাডায় যেতে পারে, কি কি বাংলাদেশি ফার্মাসিস্টদের জন্য কানাডায় কি কি প্রসপেক্ট অপেক্ষা করছে? থ্যাংক ইউ মেহেদি। তো ফার্স্ট অফ অল, তোমার তোমার যে ইন্টারেস্টের কথা বললা সেটা তোমার জন্য বলছি, প্লাস আরো যারা দেখছে, যাদের ইচ্ছা দেশের বাইরে আসা। বাইরে আসাটা আসলে কিন্তু যারা একবারও যায়নি তাদের জন্য হয়তো একটু কনফিউজিং একটা ব্যাপার থাকে। না, আসলে কিন্তু এত কনফিউশন বা এত ভয়ঙ্কর কিছু না। এটা এটা খুব সিম্পল একটা, আমি লিগ্যাল ওয়েতে যদি কোনো প্রসেসে যাই, যে পড়াশোনা করতে অথবা চাকরি করতে অথবা ইমিগ্রেশন নিয়ে, এটা আসলে খুব কমপ্লিকেটেড কিছু না। আমরা আসলে নিজেরা নিজেরা কমপ্লিকেটেড বানাই। সো প্রসপেক্টিভের পার্সপেক্টিভ বলো, আর যেটার ফিউচার প্রসপেক্টস বলো, যেটাই বলো, আমাদের ফার্মাসিস্ট বাংলাদেশ থেকে হোক অথবা পৃথিবীর যে কোনো দেশ থেকেই হোক, কানাডা, ইউএস অথবা এনি ডেভেলপড কান্ট্রি, যদি একটা ওয়ার্ডে উত্তর দিতে চাই সেটা হচ্ছে আনলিমিটেড অপরচুনিটি রয়েছে, মানে ইন ডিফারেন্ট ফিল্ড। সো স্পেসিফিকলি আমরা যারা ফার্মেসিতে পড়াশোনা করেছি, আমরা অলরেডি জানি যে আমরা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট একটা ফার্মেসি। সো ডিফারেন্ট কাইন্ড অফ সাবজেক্টে পড়া যায়, ডিফারেন্ট কাইন্ড অফ প্রফেশনে আমরা এনরোল করতে পারি। যদি অপরচুনিটির ক্ষেত্রে বলো, কানাডা বলো, ইউএস বলো বা এনি ডেভেলপড কান্ট্রি, মূলত তিনটা মেইন ক্যাটাগরিতে বা মেইন স্ট্রিমে ফার্মাসিস্টরা কাজ করে। সো ফার্স্ট অফ অল হচ্ছে, একটা সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে হসপিটাল বা কমিউনিটি ফার্মাসিস্ট। সো এটা একটা সবচেয়ে বড় জায়গা, যেটা আমি বলবো 60 to 70% সবাই কভার করে, যেটা বাংলাদেশের সহজ প্র্যাকটিসটা আসলে ওইভাবে হয় না। এরপরে সেকেন্ড যেই বড় অংশটা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি বেসড, এবং ইন্ডাস্ট্রিতে সেটা বলো যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল হোক, জিএমপি হোক, রেগুলেটরি হোক বা প্রোডাকশন, যে কোনো ফিল্ডেই আসা যায়। আর বাকি যে 10 to 20% অবশিষ্ট থাকে, সেটার আসলে ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু আসে রিসার্চ এবং একাডেমিয়াতে। সো ইন টার্মস অফ সামারি, তুমি যদি আমাকে রাফলি জিজ্ঞেস করো যে ওকে অপরচুনিটিটা কেমন, আমি বলবো এই তিনটাকে যদি কভার করা যায়, প্রত্যেকটা ফার্মাসিস্টের আশা করি এই তিনটার যে কোনো একটাতে ইন্টারেস্ট অবশ্যই থাকবে। এবং বাংলাদেশে অন দি আদার হ্যান্ড আমাদের কিন্তু শুধু মাঝখানেরটা যেটা বললাম ইন্ডাস্ট্রি বেসড ফোকাসড। অন দি আদার হ্যান্ড বাইরের দেশে এই অপরচুনিটি গুলো কিন্তু বেশি। আর যেটা ইমিগ্রেশন পারপাজে পৃথিবীতেই, সারা বিশ্বে, অস্ট্রেলিয়া হোক, ইউএসএ বা কানাডাতে, যে স্কিল ইমিগ্রেশন যেটা বলে। সো তুমি যখন ফার্মাসি একটা অনারেবল প্রফেশন, সেই স্কিল নিয়ে আসছো, সো তখন এই তিনটা প্রফেশনে যাওয়ার জন্য, রোটেশন করবার জন্য, অপরচুনিটি পাওয়ার জন্য আসলে অভাব হয় না। সো সেইটাই অ্যাপ্লিকেবল বাংলাদেশি ফার্মাসিস্টদের ক্ষেত্রেও, যে এটা কখনো আনলিমিটেড অপরচুনিটি সব জায়গায়। বাংলাদেশি ফার্মাসিস্টরা যদি কানাডায় সেটেল হতে চায় অথবা পড়াশোনা শেষে ফার্মাসিতে প্র্যাকটিস করতে চায়, আসলে তাদের জন্য কি কি সম্ভাবনা রয়েছে সেখানে? তারা কি কি সেক্টরে আসলে একজন ফার্মাসিস্ট প্র্যাকটিস করতে পারেন কানাডাতে? ওকে, সো যেটা আমি তিনটা উল্লেখ করলাম, যে মেইন যে তিনটা ফিল্ড, সো এটার মধ্যে রেজিস্টার্ড ফার্মাসিস্ট একটা অপশন, যেটা সবচেয়ে বড় অংশ। এটা একটা উদাহরণ দিয়ে বলি, কারণ হচ্ছে যারাই বাংলাদেশ থেকে, সেটা যে কোনো ইউনিভার্সিটির হোক, ফার্মাসিস্টরা এখানে মাইগ্রেট করেন। হতে পারে সেটা ওয়ার্ক পারমিট নিয়ে, হতে পারে সেটা স্টুডেন্ট ভিসায়, হতে পারে সেটা স্পাউস ভিসায়, হতে পারে সেটা ইমিগ্রেন্ট হিসেবে। আসবার পর যেই তিনটা ক্যাটাগরি বললাম,
সো স্টুডেন্ট পড়াশোনা করতে করতে আমরা দেখা যায় মাস্টার্স করছি, পিএইচডি করছি, একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে ওকে একাডেমিক ফিল্ডটা হচ্ছে অনেকটা ভেগ। ভেগ বলতে আমি এটা বোঝাচ্ছি যে ইট ডিপেন্ডস অন দ্য ফান্ডিং, ইট ডিপেন্ডস অন দ্য রিসার্চ গ্রান্টস। সো অনেকে চায় যে না আমি অনেকটা সিকিউর জবে মুভ করবো, রাইট? সো সেই ক্ষেত্রে কিন্তু তখন দেখা যায় যে ইন্ডাস্ট্রির দিকে ফোকাসটা বাড়ে সেকেন্ড স্টেজ। যখন ইন্ডাস্ট্রির দিকে ফোকাসটা বাড়ে, ইন্ডাস্ট্রি কিন্তু আনলাইক বাংলাদেশ, এখানে কিন্তু প্রোডাকশন বেসড ইন্ডাস্ট্রির চেয়ে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বেসড ইন্ডাস্ট্রি বেশি। সো প্রোডাকশনও আছে কিন্তু সেটা খুবই সামান্য পরিমাণে, হয়তো কোয়ালিটি কন্ট্রোল অথবা কোয়ালিটি অ্যাসুরেন্স এই রিলেটেড প্রোডাকশন গুলো বেশি। আবার তোমার দেখো অনেকটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্টরটাও বেশি, হয়তো সাইন্টিফিক রিসার্চ ল্যাব রয়েছে। সো এই ক্ষেত্রে যখন আমি দেশের বাইরে আসবো, কানাডায় আসবো, সো কানাডায় আসার পরে কিন্তু আমি পড়তেছি, এর মাঝখানে জবের একটা ব্যাপার আছে, জব পেতে গেলে একটা ভিসা বা পার্মানেন্ট রেসিডেন্সির প্রশ্ন চলে আসে। তো তখন ম্যাক্সিমাম ফার্মাসিস্টই সবচেয়ে ইজি যে প্রসেসটা, সবচেয়ে সেফ জব এখন আমি বলবো যে ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। আমি যদিও নিজে রেজিস্টার্ড ফার্মাসিস্ট না, বাট মেইন কনসেপ্টটা হচ্ছে যখন তুমি অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন পরীক্ষাটা দিবা, তখন কিন্তু অপরচুনিটিটা ওপেন। রেজিস্ট্রেশন পরীক্ষাটা দিলে যেটা হয়, এটার জন্য আলাদা কোনো কোর্স করতে হয় না, আলাদা কোনো সার্টিফিকেট নিতে হয় না। অল ইউ নিড বাংলাদেশি সার্টিফিকেট এখানে ইভ্যালুয়েট করাতে হয়, তারপরে দুটো এক্সাম দিতে হয়। সো দুটো এক্সাম বেসিক্যালি, একটা মাল্টিপল চয়েস বেসড, আরেকটা হচ্ছে ট্রেনিং বেসড। সো এইভাবে আসলে সাইকেলে একটার পর একটা। সো এই এক্সাম দিয়ে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে প্রায় 2 বছর সময় লাগে। এখন তুমি যদি অ্যাজ এন ইমিগ্রেন্ট আসো অথবা স্টুডেন্ট ভিসায় আসো, তোমার কিন্তু 2 বছর ঘরে বসে থেকে এই পড়াশোনাটা বা প্র্যাকটিসটা করা সম্ভব না। কারণ এই প্র্যাকটিসটা হচ্ছে বলতে গেলে আমাদের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যা পড়েছি সব কম্বিনেশন কম্বাইন করে আমরা কিন্তু এখানে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে। আরেকটা জিনিস মনে রাখা দরকার যে বাংলাদেশের ফার্মেসি এডুকেশন কিন্তু ফোকাসড অন ইন্ডাস্ট্রি। সো আমাদের এডুকেশনটার কিন্তু 50-60% ফোকাসড অন ইন্ডাস্ট্রি বেসড পড়াশোনা। অন দি আদার হ্যান্ড, যখন দেশের বাইরে আমরা ফার্মেসি পড়তে কেউ আসে আন্ডার গ্রাজুয়েশন, মোস্টলি ফোকাসড অন ক্লিনিক্যাল ফার্মেসি। সো কারণ এখানে ফার্মাসিস্টকে পেশেন্টকে ট্রিটমেন্ট না হলেও ওষুধ দিতে হচ্ছে, কিংবা ফুড অ্যান্ড ড্রাগ লাইক ইন্টারাকশন দেখতে হচ্ছে, কার কি অ্যালার্জি এটা দেখতে হচ্ছে। সো এই দেশের আরেকটা ব্যাপার হলো এখানকার লোকাল ড্রাগ সম্পর্কে আমার কিন্তু আইডিয়া নেই। আমি বাংলাদেশি ফার্মাসিস্ট, রাইট? সো আমি ধরে নিলাম আমি ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, বাংলাদেশ থেকে আসছি, আমার নলেজ আছে, বাট আমি কিন্তু এই দেশের ড্রাগ বা রেগুলেশন সম্পর্কে আমি জানি না। এখানে কোন লেভেলের ড্রাগ, কোন স্টেজের ড্রাগ দেওয়ার জন্য আমি ক্যাপাবল। সো এই ধরনের বিষয়গুলোর জন্য রেজিস্ট্রেশন এক্সামটা এখানে দিতে হয়। সো এই রেজিস্ট্রেশন এক্সাম দিলে বেসিকলি যেটা হয়, তোমার জবটা সিকিউর হয়ে যায়। সো তুমি কখনো জবলেস অবস্থায় ফার্মাসিস্ট থাকে এই কথা আমি শুনিনি ইউএস কানাডা অ্যাটলিস্ট। সো বেসিকলি ইটস অলওয়েজ লাইক কমিউনিটি ফার্মাসিস্ট দেয়ার। যে কোনো ফার্মেসি শপে যাও, তুমি একটা সিপ্রোফ্লক্সাসিন বা যে কোনো একটা নর্মাল ওষুধ যেটা আমরা বাংলাদেশে দোকানে গিয়ে বলি যে মামা এটা দেন, এটা কিন্তু অ্যাভেলেবল, পসিবল। হ্যাঁ, যে কেউ নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ইভেন লাইক একটা থার্ড গ্রেডের পিপিআই যদি কিনতে চাও, সেটাও পসিবল না ফার্মাসিস্টের সিগনেচার ছাড়া। সো এটা অনেকটা ভ্যালুয়েবল একটা পজিশনে নিয়ে যায় একজনকে। সো তারা চাকরি হারায় না। এখন যেটা ইন্ডাস্ট্রির বেসডে আসি, সো ইন্ডাস্ট্রিতে মোস্টলি যেটা হয় যে পড়াশোনার বেসিসে, পড়াশোনার স্কিলের উপর ডিপেন্ড করে তুমি যদি জব করো, কথার কথা সায়েন্টিস্ট হিসেবে জব করতে পারো, আর&ডি তে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করতে পারো যদি তোমার পিএইচডি না থাকে, রিসার্চ টেকনিশিয়ান হিসেবে জব করতে পারো, ইভেন পিএইচডি ছাড়াও ওভার টাইম স্কিল নিয়ে তুমি সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারো, কিউএ কিউসি তে কাজ করতে পারো। প্রোডাকশন বেসড আমি যেটা আগে বললাম যে তেমন কিন্তু স্কোপ নেই এখানে, প্রোডাকশন করাটা খুব কস্টলি। সো মোস্টলি থার্ড পার্টি করে থাকে অন্য আরেকটা কান্ট্রি থেকে। তবে এখানে ছোটখাটো প্রোডাকশন হয়, একদম যে নাই তা না। আর লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে অবশ্যই রিসার্চ এন্ড একাডেমিয়া, যেটা আমি আছি। এই এই তিনটা ফিল্ডে মানে মোটামুটি ঘোরা যায় অনেক। এছাড়া যেটা ফোর্থ অপশন আমি বলবো, ফার্মাসিস্টরা আমি কখনো দেখিনি বসে থাকতে টেকনিক্যাল জব ছাড়া। কারণ এসব দেশে যেটা হয়, ভোকেশনাল অথবা ডিপ্লোমা টাইপের অনেক কোর্স রয়েছে, প্রচুর অ্যাভেলেবিলিটি রয়েছে, সেটা ইউরোপ বলো, কানাডা বলো, ইউএস, যে কোনো জায়গায়। তো তুমি যেটা করতে পারবা যে, কথার কথা আমি অনেক ফার্মাসিস্টকে চিনি যারা রেজিস্ট্রেশন দিতে একদমই ইন্টারেস্টেড না। কথার কথা আমি অ্যাজ এ রেজিস্টার্ড ফার্মাসিস্ট প্র্যাকটিস করতে আমি ওই ইন্টারেস্টটা পাই না।
সো এখন আমি একাডেমিতে আছি অথবা ইন্ডাস্ট্রিতে সায়েন্টিস্ট হিসেবে যাব। কিন্তু অন দি আদার হ্যান্ড যদি আমি এইগুলার একটা পছন্দ না করতাম, আমার আরেকটা অপশন হচ্ছে আমি যদি একটা ছোট ডিপ্লোমা নেই প্যাথোলজিতে বা সামথিং, তোমার পিএইচডি আছে বা মাস্টার্স আছে, সেই সাথে প্যাথোলজি ট্রেনিং রয়েছে, সো তুমি কিন্তু যে কোনো ল্যাবরেটরিতে প্যাথোলজি টেকনিশিয়ান, প্যাথোলজি সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারো। সো ফার্মাসিস্টদের অপরচুনিটি আসলে আনলিমিটেড এখানে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা পরবর্তী প্রশ্নে যাব। অবশ্যই যাবার আগে যেহেতু দর্শকরাও কিছু কমেন্ট করছে, আমরা রাইট। আশা করব আপনার কাছ থেকে দারুণ দারুণ অ্যান্সার পেয়ে যাব। এক এক ভাই আবু শিহাব, তিনিও ফার্মাসিস্ট, তিনি বলছেন যে হসপিটাল ফার্মাসিস্টের চাকরি ও পড়াশোনার বিষয়টি যদি একটু ক্লিয়ার করতেন, আসলে কারিকুলাম গুলো সম্পর্কে কিছুটা আইডিয়া যদি দিতেন। রাইট, সো এখানে হসপিটাল ফার্মেসিতে অবশ্যই অ্যাডভান্স লেভেলে এসে খুব স্বল্প পরিমাণের মাস্টার্স রয়েছে। যেমন এখানে যে ব্যাপারটা হয় যে ফার্মেসিতে যখন কেউ ভর্তি হয় এখানে, সো ইন জেনারেল ফার্মেসিটা ফোকাস থাকেই হসপিটাল ফার্মেসি রিলেটেড। সো যারাই পড়াশোনা করছে ফর আন্ডার গ্রাজুয়েশন এখানে, তারাই কিন্তু ওই ফার্মেসি পাশ করতেছে হসপিটাল ফার্মাসিস্ট হয়ে বা কমিউনিটি ফার্মাসিস্ট হয়ে। ইন্টারেস্টিংলি আনলাইক বাংলাদেশ, আমরা যেমন বাংলাদেশে, এটা নেগেটিভ কোনো ফ্যাক্টর না, আমি জাস্ট জিনিসটাকে অন্যভাবে কান্ট্রি ওয়াইজ দেখি। ফ্যাক্ট। রাইট, হ্যাঁ। সো আমাদের বাংলাদেশে কিন্তু রেজিস্ট্রেশনটা পাশ করে বেরোনোর সাথে সাথে দিয়ে দিচ্ছে। আমি বলছি না যে এক্সাম নেওয়া দরকার বা সামথিং, এটা নিয়ে অনেক কনভারসেশন হয়েছে, বিশাল একটা ব্যাপার তো। কিন্তু জিনিসটা আমার কাছে মনে হয়েছে এটা ফোকাস হওয়া উচিত ছিল আগে মানে স্কোপটা তৈরি করা। অ্যাজ এ হসপিটাল ফার্মাসি আমাদের যেই পরিমাণ রেজিস্ট্রেশন আছে, আমাদের কি সেই পরিমাণ হসপিটাল ফার্মাসিস্ট বাংলাদেশে আছে? নাই। সো একদমই নেই। বাইরের দেশে যেটা একদমই নেই, হ্যাঁ। সো বাইরের দেশে যেটা হয় যে হসপিটাল ফার্মেসি পড়াশোনা করে বা ফার্মেসিতে পড়াশোনা করে যেই আসুক, সে যদি অ্যাজ এ ফার্মাসিস্ট প্র্যাকটিস করতে চায়, সো এই টার্মটার সাথে আমরা কিন্তু পরিচিত না, প্র্যাকটিস করা। যে ফার্মাসিস্ট নামে কিন্তু এখানে যদি আমি বলি যে আমি ফার্মাসিস্ট, দ্যাট মিনস নেক্সট কোয়েশ্চেন মাস্ট বি ম্যান্ডেটরি কোয়েশ্চেন, সবাই জিজ্ঞেস করে আর ইউ রেজিস্টার্ড? তার মানে হচ্ছে যে আমি রেজিস্টার, আমি প্র্যাকটিস করতে পারবো কিনা। বেশি আসপেক্টে যেটা জিজ্ঞেস করলো আপু, যে এখানে এসে মূলত হসপিটাল ফার্মাসির জন্য আলাদা কিছু করবার প্রয়োজন নেই। আপনি মাস্টার্সে, কথার কথা রিলেটেড মাস্টার্সে যদি আসেন, যদি হসপিটাল ফার্মাসি পান, আমি সঠিক জানি না, হসপিটাল ফার্মাসি পান আসতে পারেন। এছাড়া মেডিকেল পাবলিক হেলথ রয়েছে, অথবা এই রিলেটেড ক্লিনিক্যাল ফার্মাসি রয়েছে। এই ধরনের মাস্টার্সে আসলেন 2 বছর লাগে মাস্টার্স করতে। ইন দ্য মিন টাইম ইউ ক্যান সিট ফর দ্য এক্সাম ফর রেজিস্ট্রেশন। এটার জন্য যথেষ্ট কন্টেন্ট রয়েছে এখানে, কারিকুলাম রয়েছে, আপনি নিজে ঘরে বসে প্র্যাকটিস করতে পারবেন। অনেক কোচিং সেন্টার রয়েছে এখানে, $1,000 থেকে $1,500 খরচ হয়। এটা পড়াশোনা করে বছর 2-1-এর মতো লাগে 3টা এক্সাম দিতে। টোটাল টাইম ডিফারেন্স, টাইমের একটা গ্যাপ আছে, বছরে মাত্র 2টা এক্সাম হয়। এরপর আপনি ইজিলি হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে রেজিস্টার্ড, আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। নিউজিল্যান্ডে সাধারণত দ্বিতীয় বর্ষ অথবা তৃতীয় বর্ষে থেকেই হসপিটালে প্র্যাকটিস ইন্টার্নশিপ, এমন কিছু কি এক্সাক্টলি। কানাডাতে সেম অর রাইট, কিছুটা সো ডিফারেন্স? কানাডার আসলে ফার্মেসি যখন পড়াশোনা করা হয় তখন এর আসলে শেষ পর্যায়ে ট্রেনিং আছে কিনা আমি শিওর না, বাট যে এক্সাম গুলোর কথা বললাম, 2টা এক্সাম মেইনলি সবার জন্য, এটা কানাডিয়ান ওকে। হোক বাইরের হোক, সবার জন্য 2টা এক্সাম। কিন্তু ফার্স্ট আরেকটা এক্সাম দিতে হয় বাংলাদেশি হোক আর ইউএস এর ফার্মাসিস্ট হোক, সে যদি ইউএস থেকেও আসে তাও তার ওই ইন্টারন্যাশনাল ইভ্যালুয়েশন। স্টুডেন্ট। রাইট, এক্স্যাক্টলি, এনিওয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাকে ইভ্যালুয়েশন এক্সাম দিতেই হবে। সো ইভ্যালুয়েশন এক্সামটা হচ্ছে জাস্ট ভেরিফাই করা যে কানাডিয়ান স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করে কিনা। এখানে অনেকের কোশ্চেন থাকবে, আমি এখানেই অ্যান্সার করে দিচ্ছি যে কতটুকু ডিফারেন্স পড়াশোনা। যদি কেউ এই ইভ্যালুয়েশন এক্সামটা পাশ করতে চায় অথবা রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে চায়, তাহলে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যা শিখেছি সবকিছু মাথায় থাকতে হবে। মুখস্থ না, মানে জাস্ট নলেজ থাকতে হবে। আমরা যেমন মুখস্থ বিদ্যা করি বেসিক নলেজ। বাংলাদেশে, এটা এটা হ্যাঁ, বেসিকটা থাকতে হবে। আর সেকেন্ড এবং থার্ড, থার্ড এক্সামটা আসলে এক্সাম না, এটা মূলত তোমাকে প্র্যাকটিস করতে হবে কোনো একটা ফার্মেসি স্টোর অথবা হসপিটালে, যেখানে তুমি একজন সুপারভাইজার আরেকজন ফার্মাসিস্টের আন্ডারে থাকবা, এবং সে তোমাকে ইভালুয়েট করবে যে তুমি কতটুকু ভালো ফার্মাসিস্ট এবং ট্রেনিং করবে। তারপর তুমি ফাইনাল রেজিস্ট্রেশনটা পাবা। সো প্র্যাকটিস বলতে যেটা 2-3 মাস প্র্যাকটিস করতে হয়, এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, বাট এগুলো সবই কানাডিয়ান ফার্মেসি কাউন্সিলের পাওয়া যায়।
ওকে, নিশ্চয়ই আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাই। যাবার আগে আরো কোশ্চেন, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন দর্শক বলছেন যে ক্যান আই গেট জব অফার্স as research assistant in Canadian industry from Bangladesh to get work permit? ওয়ার্ক পারমিট পেতে বাংলাদেশ থেকে কি সরাসরি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করার সুযোগটা আছে কিনা? আমি সত্যি কথা বলতে 3 মাস আগেও বলতাম না। রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, Okay, যেটা that's fine. বাংলাদেশের এক বড় ভাই, হ্যাঁ বড় ভাই, উনি রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে ডিরেক্টলি আসছেন ওয়ার্ক পারমিট নিয়ে, যেটা খুবই আনইউজুয়াল। কেন, আমি জাস্ট ছোট্ট করে বলে দিই। এখানে যখন একজন আহ, একটা গভর্নমেন্টের রেগুলেশন থাকে, তো এই জিনিসগুলো অনেকেই আমরা জানা নেই। প্রত্যেকটা গভর্নমেন্টকে যখন এই ধরনের পজিশন ঘোষণা করে, যদি কোনো ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টকে তাকে রিক্রুট করতে হয়, তাহলে তাকে ইমিগ্রেশনে দেখাতে হয় যে আমার কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট, ওয়ার্ক পারমিট হোল্ডার অথবা সিটিজেন কেউ এই যোগ্যতা রাখে না। এই কোনো কোম্পানি এই রিস্কটা নিতে চায় না। হ্যাঁ, এখানে কিছু লুপহোল অবশ্যই আছে। সেখানে যেটা কোম্পানিতে খুব ভালো করে একজন তোমাকে চেনে এবং জানে যে তোমার স্পেশাল একটা স্কিল রয়েছে, যেটা তারা অ্যাডভার্টাইজ করেছে, এবং ওই ধরনের স্কিলের সেট তারা অন্যান্য কোনো সিভি থেকে পায়নি। সো রুলস অনুসারে আমি যতদূর জানি দ্বিতীয়বার আবার পোস্ট করতে হয় তাদেরকে অ্যাডভার্টাইজটা, তারপরে সে ওই অফারটা পায়। তো সেই ক্ষেত্রে কেউ যদি অফার পায়, অবশ্যই এখানে ওয়ার্ক পারমিট দিবে। কিন্তু ডিরেক্ট যদি কেউ বাংলাদেশের থেকে বসে অ্যাডভার্টাইজ দেখে অ্যাপ্লাই করে উইদাউট ইন্টারনাল নেটওয়ার্কিং, তাহলে আমার মনে হয় সেটা সময়। খুবই সম্ভাবনা কম। এটি বলেছেন যে রিসার্চে কানাডায় যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফার্মাসিস্টদের জন্য। তো আমরা জানতে চাইবো আসলে একজন ফার্মাসিস্ট কিভাবে আসলে কানাডায় রিসার্চে কাজ করতে পারে বা পিএইচডি করতে কানাডায় যেতে পারে, তার মোটামুটি একটা স্বচ্ছ প্রসেসটা যদি আপনি একটু ক্লিয়ার করে দেন, এবং স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কি কি ওয়ে অবলম্বন করলে তুলনামূলক সম্ভাবনা থাকে। এই যে সিজিপিএ, কিন্তু এটা কনসেপ্টটা কি, মানে এই সিজিপিএ স্ট্যান্ডস ফর হোয়াট? মানে কথার কথা 3.8 তার মানে কি? মানে কত পার্সেন্টেজ অফ মার্ক, বা এটার ইকুইভ্যালেন্সি কানাডিয়ান সেই ইউনিভার্সিটিটার রিকোয়ারমেন্টটা কি? রাইট, এটা কিন্তু আমরা জানি না। হয়তো 3.8 মানে কানাডিয়ান ইউনিভার্সিটিতে 80% মার্ক অথবা 90% মার্ক, আর অন্যদিকে আমি যে ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছি 3.8 মানে হয়তো 70% মার্ক, রাইট? সো এই যে যে ভ্যারিয়েশনটা, এটা কিন্তু আমরা জানি না। সো এটাকে বলা হয় মিনিমাম রিকোয়ারমেন্ট। একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবার সময় আমার আগে দেখতে হবে আমার কি প্রোফাইল আছে। যে দুইটা জিনিস সেপারেট, তুমি যেটা জিজ্ঞেস করেছো, একটা হচ্ছে অ্যাডমিশন, একটা হচ্ছে স্কলারশিপ। সো আগে দেখতে রাইট। হবে আমি অ্যাডমিশনের যোগ্যতা রাখি কিনা। যদি আমার অ্যাডমিশনের চেয়ে অনেক বেশি যোগ্যতা থাকে, যে আমার রেজাল্ট ভালো, আমার রিসার্চ পেপার রয়েছে, অথবা রিসার্চ পেপার নেই, আমার রিসার্চ এক্সপিরিয়েন্স রয়েছে, আইএলটিএস এর স্কোর ভালো, তাহলে কি আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা। তারপরেও চেক করা উচিত মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো কি একটা ইনস্টিটিউটে। অনেক সময় দেখা যায় যে সব কাভার হয়ে গেছে, কিন্তু আমার আইএলটিএস এর স্কোর, যেহেতু মেডিকেল রিলেটেড সাবজেক্ট, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে মেডিকেল রিলেটেড সাবজেক্ট, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, এম ফার্ম যেটাই বলো, 7.5 হচ্ছে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট, সো হুইচ ইজ রিয়েলি হাই। সো এখন ওইখানে কিন্তু আমরা ধরা খেয়ে যাই। আবার অনেক অনেক কোর্স রয়েছে, বায়োটেকনোলজি, অনেক কোর্স রয়েছে যেখানে কিন্তু তুমি 6.5-এও আসতে পারো। সো এইটা হচ্ছে একটা ভ্যারিয়েশন, এটা আমার জানতে হবে ফার্স্ট। এইটা জানার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে স্কলারশিপ, যে আমার নিজের ফান্ডিং এ যেতে হবে, নাকি আমি স্কলারশিপে যাব, নাকি একটা প্রফেসর আমাকে ফান্ড দিবে আমি ওখানে যাবো। তো এটা জানার জন্য দেখা যাবে যে ওকে ফাইন, আমার কি ক্যাপাবিলিটিস রয়েছে, স্কলারশিপের জন্য কি কি ক্রাইটেরিয়া আমার দরকার। এক্ষেত্রে যেমন আমার, একটু ইন্টারাপ্ট করতে হ্যাঁ চাচ্ছি। শিওর শিওর, যেহেতু দর্শক একজন কোশ্চেন করেছিলেন, অবশ্যই আপনি স্কলারশিপের দিকে যাচ্ছেন। তো রাইট অনেক অনেক দর্শক যারা ফার্মাসিস্ট অনেকেই আছে, তারা চায় যে না, স্কলারশিপ যদি মিস হয় আমি নিজের টাকায় রাইট, যেতে চাই, পড়াশোনা করতে চাই। তো এক্স্যাক্টলি। মাস্টার্সে অ্যাপ্রক্সিমেট কস্ট কেমন হয়, এটা একটা ধারণা যদি দিতেন রাইট, সো এর ফাঁকে। স্কলারশিপ, ধরো ধরো কেউ অ্যাডমিশন পেলো, এক্সকিউজ মি, ধরো কেউ অ্যাডমিশন পেলো, পাবার পর সে ওয়েট করছে অফার লেটারের জন্য, তারা জিজ্ঞেস করলো স্কলারশিপ তোমার হয়নি, সো তোমাকে টাকা পে করতে হবে। সেই ক্ষেত্রে মোস্টলি কানাডিয়ানটা হচ্ছে রিজনেবল খরচ, আমি যতদূর দেখেছি, কম্পেয়ার টু ইউরোপ অথবা অস্ট্রেলিয়া।
কানাডায় আমি দেখেছি বছরে খুব সম্ভবত $9,000 থেকে $15,000 ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি ইয়ারলি কস্ট। অ্যাপ্রক্সিমেটলি আমি বলবো 20 to 30 ভ্যারিজ, সো আমি রাফলি বলবো 25,000 ফর 2 ইয়ার্স। নাও তোমাকে এটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট না, বাট তোমাকে কিন্তু এটা হচ্ছে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট, টিউশন ফি দিতে হবে, রাইট? বাট তোমার লিভিং এর জন্য ইউনিভার্সিটি কেয়ার করে না। তুমি এখানে টাকা না নিয়ে আসো বা পকেট খালি থাক, ডাজেন্ট ম্যাটার, কিন্তু কেয়ার করবে ইমিগ্রেশন। ইমিগ্রেশনের একটা রুলস রয়েছে, যদি ক্যানাডিয়ান ইমিগ্রেশনের ওয়েব পেজে কেউ যায়, সবচেয়ে ফ্রেন্ডলি একটা ওয়েব পেজ ওয়ার্ল্ডের যে কোনো ইমিগ্রেশনের ক্ষেত্রে আমার মনে হয়, এবং সেই ওয়েব পেজে যদি কেউ যায়, সেই পেজে গেলেই দেখতে পাবে যে প্রত্যেকটা স্টুডেন্টের একটা মিনিমাম, বা যে কেউ কানাডায় থাকতে গেলে, যে কোনো একটা ভিসা পেতে গেলে একটা মিনিমাম অ্যামাউন্ট পার মান্থে দেখাতে হয়। সো ওভারঅল আমার ধারণা যতদূর মনে পড়ে এটা $10,000 ছিল বছরে। সো বছরে $10,000, তার মানে হচ্ছে 2 বছরে $20,000 মতো। এবং তারা এমন ভাবেই এস্টিমেট করে যে সেই টাকাটা দিয়ে তুমি এখানে সার্ভাইভ করতে পারবা। সো বেসিকলি আমি বলবো যে তার মানে কি ওভারঅল, শুরুতেই আমার $20,000 শো করতে হবে এরকম কিছু ব্যাংক রাইট, সলভেন্সি, ওকে, এটা একটা আর ইন্টারেস্টিং ব্যাপার। 50% শো করতে তোমার, হবে? রাইট, সো এটা হচ্ছে 1 বছরের সমস্ত টাকা তোমাকে দেখাতে হবে, এটা হচ্ছে ওকে। মাস্ট, হ্যাঁ। আর সেই ক্ষেত্রে টিউশন ফি যেটা হয়, যে প্রথম সেমিস্টারের যে টিউশন ফিটা হয় $3-4 হাজার, সেই টিউশন ফিটা দিয়ে দিতে হয়, সেটার প্রুফ। সেই সাথে লেফট ওভার বছরের যা টিউশন ফি সেটা দেখাতে হয়। এখন ইমিগ্রেশন যদি একটু স্ট্রিক্ট হয়, সেই ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে যে ওকে ফাইন, তুমি যে পরবর্তীতে আনবা টাকা, সেটার আসলে সোর্স কি? ওকে। মানে হয়তো হয়তো ডিরেক্টলি টাকাটা দেখতে যাবে না ব্যাংকে, হয়তো দেখতে যাবে হ্যাঁ তুমি কি বাংলাদেশে ফিরে যাবা কিনা, বাংলাদেশে সেই অ্যাসেটটা তোমার আছে কিনা, এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। সো এটাই মূলত, যারা প্রাইভেটলি আসতে চায় মানে নিজের খরচে, আসাটা খুবই সহজ, মানে ইটস আ সিম্পল প্রসেস। মানে আমরা মিনিমাম রিকোয়ারমেন্ট অসাধারণ। ফুলফিল করে অ্যাডমিশন করলেই মোটামুটি হয়ে যাবে। আর যেটা আমার চ্যানেলের কথা বলছিলাম, নাম হচ্ছে ওয়ান অবশ্যই হান্ড্রেড 100% পজিটিভ পজিটিভ রিয়াকশন। রিয়াকশন। এটা একটা ফানি ওয়েতে আমি নাম রেখেছি, এটা আমারও সৌভাগ্য সংখ্যায় যে আর কি। আমিও আপনার চ্যানেলটি দু একবার দেখার সৌভাগ্য হয়েছে। খুব ভালো ছিল, আমার কাছে মনে হয়েছে অনেক ফ্রেন্ডলি ওয়েতে আপনি শেয়ার করার চেষ্টা করেন আপনার রাইট, আমি এক্সপিরিয়েন্স ওখানে গুলো। বেসিক্যালি যেটা, যে 100% পজিটিভ রিয়াকশন চ্যানেলে যেটা আমি করি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা টপিকে কথার কথা কিভাবে আমি ইউনিভার্সিটি খুঁজবো, কিভাবে আমি এই একটা অ্যাডমিশনের মিনিমাম রিকোয়ারমেন্টটা দেখবো, এই টপিক বাই টপিক আমি 10 থেকে 15 মিনিটের ভিডিও করি, জাস্ট ফর হেল্প। সো ওইটা করে আসি। আর তোমার লাস্ট কোয়েশ্চেন যেটা ছিল স্কলারশিপ পাওয়ার জন্য, সো স্কলারশিপ পাওয়ার কিছু ক্রাইটেরিয়া, এটা নিয়েও আমার আলাদা ভিডিও রয়েছে, ওখানে আরো ডিটেইলে জানতে পারবে সবাই। তবে মেইনলি ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকে। একটা ভুল ধারণা ক্লিয়ার করে দেই, সবাই জিজ্ঞেস করে যে ভাই আমার সিজিপিএ বা রেজাল্ট এত, আমি কি পাবো কিনা, ভাইয়া আমার রিসার্চ পেপার নেই, আমি কি পাবো কিনা। সো এই রেজাল্ট এবং সিজি মানে পেপার, এই দুইটা হচ্ছে ওয়ান অফ দ্য 8 or 10 ফ্যাক্টরস অফ এ স্কলারশিপ। সিম্পল কনসেপ্ট হচ্ছে যে আমি আহ, যে অ্যাডমিশন মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করলাম, আমি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুলফিল করছি, আমার সাথে অল আদার বা দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড ডিফারেন্ট কান্ট্রির স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, নট অনলি বাংলাদেশ। সো ওখানে যেটা হয়, আমাকে কম্পিট করতে হচ্ছে হাজার হাজার স্টুডেন্টের সাথে। এখন তখন আমি অ্যাডমিশন পেলাম, তাহলে আমার মধ্যে এমন কোন এক্সট্রা কারিকুলার অথবা এক্সট্রা ক্যাপাবিলিটিস অথবা এক্সট্রা প্যাকেজ থাকতে হবে, যেটার কারণে আমাকে স্কলারশিপটা দিবে। সো it's not only based on result, it based on result, পেপার, পেপার না থাকলে রিসার্চ এক্সপেরিয়েন্স না থাকলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ভলেন্টারি অর্গানাইজেশনস, ডিফারেন্ট পারপাস। সবাই দেখতে চায় একটা প্যাকেজ, একটা আইডিয়াল স্টুডেন্ট অর পার্সন হু ক্যান রিপ্রেজেন্ট সায়েন্স। সো ইটস কাইন্ড অফ লাইক আ কমপ্লিট প্যাকেজ। তারপরে তোমার সুপারভাইজার ম্যানেজ করতে হবে, তারপর রিসার্চ প্রপোজাল লিখতে হবে সুপারভাইজার ম্যানেজ করলে। সো এই বিষয়গুলো আসলে তো স্টেপ বাই স্টেপ অনেক বলা যায়। সো এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। একটা ইনফরমেশন ভাই অ্যাড করতে চাই, জানতে চাইবো, যেটা হচ্ছে আমেরিকাতে যেমন হয়তোবা সিঙ্গেল সুপারভাইজার সরাসরি তার সাথে তাকে কমিউনিকেট করে, তার সাথে কমিউনিকেট করে অনেক সময় হয়তো কনভিন্স করে রিসার্চের সুযোগ পাওয়া যায়। কানাডার ক্ষেত্রে কি সেম, অথবা সেন্ট্রালি ওকে, আসলে এই জিনিসগুলো কন্ট্রোল করা হয়? ওকে, সেন্ট্রালি জিনিসটা কন্ট্রোল করা হয় মোস্টলি হচ্ছে অস্ট্রেলিয়ান ক্ষেত্রে। অস্ট্রেলিয়াতে? বাকি হ্যাঁ, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে মোস্টলি আমি দেখেছি যে সেন্ট্রালি ব্যাপারটা হয়, সুপারভাইজার সিলেক্ট করতে হয়, সুপারভাইজারকে বলতে হয় যে হ্যাঁ আমি তোমাকে সুপারভাইজ করবো। বাকি স্কলারশিপ প্রসেসটা টোটালটাই ডিপেন্ড অন
সেন্ট্রাল স্কলারশিপ সিস্টেম, সেটা ইউনিভার্সিটি হোক গভর্নমেন্ট হোক। বাকি যেসব জায়গায় আছে আমাদের বাংলাদেশিরা, আমি বলবো 70 to 80% বাংলাদেশি ফার্মাসিস্ট হোক বা যে কোনো ফিল্ডেরই হোক, আসে পার্সোনাল প্রফেসরদের কন্ট্যাক্ট করেই। সো এই বিষয়টাও যে ডিফারেন্ট ওয়েতে আমরা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারি, প্রফেসর কিভাবে অ্যাপ্রোচ করব, কিভাবে কভার লেটার লিখবো, এগুলো সম্পর্কেও আমি আরেকদিন সুযোগ পেলে আসবো। প্লাস আমার ইউটিউব চ্যানেলেও ইন্ডিভিজুয়াল ভিডিও রয়েছে, সেটাও অনেকে শেয়ার করতে পারে, কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করতে পারে। তবে হ্যাঁ, তুমি যেটা কোশ্চেন করলে, যে কোনো দেশে ইউএস, কানাডা, প্রফেসরদের অ্যাপ্রোচ করাটাই ফার্স্ট। এবং প্রফেসর যেটা বলবে যে হ্যাঁ ঠিক আছে, দেয়ার সাম স্কলারশিপ, তুমি অ্যাপ্লাই করো, আমি সাপোর্ট দিব তোমার অ্যাপ্লিকেশন। তুমি যদি না পাও তখন আমি আমার ফান্ডে নিয়ে আসবো তোমাকে। সো ব্যাপারটা এরকম হয়। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হয় না এই কারণে, ওখানে টিউশন ফিটা যেটা বললাম যে ইউএস কানাডাতে কম টিউশন ফি, ওখানে টিউশন ফি হচ্ছে শুরুই হয় খুব সম্ভবত 35,000 থেকে 35,000 হিউজ, ইয়ার। হ্যাঁ, ইউএসডি, হিউজ। সো রাইট, সো অস্ট্রেলিয়ান ডলার। এইটার কারণে মূলত হচ্ছে কোনো সুপারভাইজারই নিজের টাকায় কোনো স্টুডেন্টকে নিয়ে আসেন। একজন দর্শক তানভীর আহমেদ, তিনি কোশ্চেন করেছিলেন যে 5 বছরে যারা বি ফার্ম প্রফেশনাল বাংলাদেশে করছে তাদের ক্ষেত্রে কি রাইট, আলাদা কোনো ফেসিলিটিস বা এক্সট্রা কোনো সুযোগ তারা পেতে পারে কিনা? সত্যি কথা বলতে রেজিস্ট্রেশন ওয়াইজ কোনো এক্সট্রা ফ্যাসিলিটি নেই। যদি সবাই সমান? ফার্মাসি সবাই সমান, এখানে লোকাল ফার্মাসিস্টও সমান, তাকেও এক্সাম দিয়ে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে। যদি রিসার্চ বেসড এর কথা বলি, 5 বছরের ক্ষেত্রে হয়তো একটা ইম্প্যাক্ট ফেলবে। হয়তো প্রফেসর দেখবে যে ও সে ফার্ম ডি ইকুইভ্যালেন্ট কোনো ফার্মেসি করা, বাট ইউ আর ইভেনচুয়ালি কামিং ব্যাক টু দ্য রিসার্চ, সো ইটস রিয়েলি ডাজন্ট রিয়েলি ম্যাটার যে 5 বছর কি 4 বছর। তবে হ্যাঁ, যদি এখান থেকে রেজিস্ট্রেশন হয় এবং পরবর্তীতে হসপিটাল ফার্মেসি বা ক্লিনিক্যাল সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে চায়, রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে, ইন ফিউচার লাইক ইন 5 years 10 years টাইম যখন সে স্কিলড হয়ে যাবে, তখন হয়তো এটা ইম্প্যাক্ট ফেলবে যে ওকে, একটা ফার্মাসিস্ট সে 5 বছরের ডিগ্রি নেওয়া, তখন হয়তো ইভ্যালুয়েট করবে যে কোন ফিল্ডে ডিগ্রি নেওয়া বা ক্লিনিক্যাল ফার্মাসি কিনা, এই ধরনের বিষয়গুলো। একজন দর্শক আবারও জানতে চাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের নামটিকে, আমি বলে দিচ্ছি। 100%, সরি, 100% হ্যাঁ, পজিটিভ 100%। রিয়াকশন। রাইট, এটা 100% পজিটিভ সংখ্যায় রিয়াকশন। হচ্ছে সংখ্যায় 100% পজিটিভ এটা রিয়াকশন। আমরা কমেন্টে দিয়ে দিব আবার। আমরা আমরা জানতে চাইবো, যেহেতু আমাদের অধিকাংশ দর্শকই তরুণ, আপনি অলরেডি বলেই ফেলেছেন আমি যে কোশ্চেন করতে চেয়েছিলাম, যে আসলে ফার্মা সেক্টর গুলোতে আসলে সুবিধাগুলো কোথায় এবং কোন কোন সেক্টর সুইচ করলে কোন কোন সেক্টরে যাওয়া যায়। আপনি অলরেডি বলেই দিয়েছেন রাইট। একাডেমিশিয়ান বা ক্লিনিক্যাল ফার্মেসি বা অনেকগুলো সেক্টরে কাজ করতে পারছে, প্রোডাকশনে কাজ করতে পারছে। তার মানে রাইট, বাস্ট একটা এরিয়া আছে এখানে কাজ করার। ট্রু। এখন আমি যেটা সর্বশেষ জানতে চাইবো, যে তরুণ ফার্মাসিস্টদের জন্য আপনার পরামর্শ। তরুণরা যারা নতুন ফ্রেশ হয়ে বেরোচ্ছে, তাদের মেইন প্রবলেম থাকে এইম ঠিক করা। আমি সাজেশন হিসেবে বলবো, অ্যাজ এ বড় ভাই, কলিগ, হোয়াট এভার ইট ইজ, সাজেশন হিসেবে বলবো যে আমরা আগে ফিল্ড সম্পর্কে আইডিয়া নেওয়া উচিত ক্লিয়ারলি, যে আমাদের ফিল্ডে আমরা কোথায় যাব। ইভেনচুয়ালি আমাদের একটা ব্যাকআপ প্ল্যান থাকা উচিত। আজকে সকালবেলায় একজনের সাথে, একটা ছেলের সাথে কথা বলছিলাম, তো তাকেও আমি বললাম যে সেও ইন্ডাস্ট্রিতে আসতে চায় কানাডায়। সো আমি এটাই বললাম যে যদি একটা টার্গেট নিয়ে কখনো কেউ থাকে, আমাদের যদি তিনটা অ্যাটলিস্ট, আমার আমার এটা আমার পলিসি যে আমি অলওয়েজ তিনটা প্রেফারেন্স রাখি, যে টপ প্রায়োরিটি, যেমন কথা কথা বর্তমানে আমার টপ প্রায়োরিটি আমি ইউনিভার্সিটির একটা প্রফেসর হবো, রাইট? কিন্তু আমি সেটা নাও পেতে পারি, কারণ ইউনিভার্সিটির প্রফেসর সেটা হিউজ কম্পিটিটিভ, আমি আই ক্যান এন্ড আপ অ্যাজ এ সায়েন্টিস্ট ইন ইন্ডাস্ট্রি। সো অলওয়েজ একটা ব্যাকআপ প্ল্যান থাকা উচিত, সেটা ডিফারেন্ট ফিল্ড হোক, আর ডিফারেন্ট সাইড হোক, বা রিলের কথা কথা। আমি যেমন আমার কথাটাই বলি, তাহলে বোঝা যাবে যে আমি প্রফেসর হওয়ার চেষ্টা করছি, বাট আমার হয়তো সেই প্রোফাইলটা হবে না, হয়তো আমি প্রফেসর হতে পারবো না, বাট আই ক্যান এন্ড আপ অ্যাজ এ সায়েন্টিস্ট। আমি হ্যাপি ওটাতে। আই ক্যান এন্ড আপ অ্যাজ এ সায়েন্টিফিক পার্সন ইন ইন্ডাস্ট্রি, আই ক্যান এন্ড আপ অ্যাজ এ সায়েন্টিফিক পার্সন ইন দ্য হসপিটাল। সো এই জিনিসগুলো ব্যাকআপ প্ল্যান থাকা উচিত। আর যারা তরুণ ফার্মাসিস্ট, তাদেরকে বলবো অলওয়েজ আমরা আসলে ডিজিটাল যুগে চেষ্টা করি হয় হাই স্পিড ইন্টারনেট ইউজ করতে অথবা লিফটে উপরে যেতে। সো ট্রাই করো সবাই
স্টেপ বাই স্টেপ সিঁড়ি দিয়ে উপরে যেতে। আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলি যারা ডেভেলপড কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রিতে যাবে না। টু বি অনেস্ট, বাংলাদেশ থেকে রিসার্চে মুভ করা অনেক স্টুডেন্টের ক্ষেত্রেই পটেনশিয়াল থাকা সত্ত্বেও মুভ করা সম্ভব হয় না ডেভেলপড একটা কান্ট্রিতে, ইউএস হোক, কানাডা হোক, ইউরোপ হোক। সেই ক্ষেত্রে যাদের রিসার্চে হিউজ প্যাশন, তাদেরকে আমি বলবো যে স্টেপ হিসেবে এশিয়ান কান্ট্রিগুলো ইউজ করতে পারে, যে সাউথ কোরিয়া, জাপান, তাইওয়ান, চায়না, চায়না। এসব। রাইট, প্রচুর রিসার্চ অপরচুনিটি, এখন ভালো স্যালারি দিচ্ছে, অ্যাজ এন মাস্টার্স স্টুডেন্ট ভালো স্কলারশিপ আছে। সেখান থেকে মাস্টার্স করবার পরে কিন্তু ইভেনচুয়ালি আমরা একটা ডেভেলপড কান্ট্রিতে মুভ করতে পারি। সো আমি বলবো যে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো চিন্তা করতে। একবারে যদি আমরা তাকাই যে ওকে আমি টাকা ইনকাম করব, কানাডায় যাব, ইউএসএ তে যাব, তাহলে কিন্তু জিনিসটা আসলে কখনোই সাকসেসফুল হবে না। টাকা ইনকাম ইভেনচুয়ালি হবে, সবাই ইনকাম করবে, সবাই জবলেস থাকবে না, সবকিছু সলিউশন হবে, বাট ইউ হ্যাভ টু কাম উইথ দ্য স্টেপস। মানে তুমি কখনোই একটা স্টেপ গ্যাপ করে আরেকটা স্টেপে যেতে পারবে না। সো এটা সেটা অ্যাপ্লিকেবল ফর অ্যাডমিশনস, অ্যাপ্লিকেবল ফর কান্ট্রি চয়েস, অ্যাপ্লিকেবল ফর এইমস। সো এইম ক্যান বি চেঞ্জড। আমার ইনিশিয়ালি যে রোমাঞ্চকর ঘটনার কথা বললাম, আমি যখন ফাইনাল ইয়ারে, আমি যখন থিসিস করি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, তখন আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমি বলতাম যে দেশের বাড়ি তো যাবোই না, আমি যাবো হচ্ছে পিএনডি তে কাজ করবো ফার্মাসিউটিক্যালে। রাইট। সো এটা আমার মেইন টার্গেট ছিল। আমার কিছু ফ্রেন্ড সার্কেল একসাথে আমরা ল্যাবে কাজ করেছি, এবং সেই থ্রুতে তারাও স্কলারশিপ পেয়ে গেল। তখন হঠাৎ করেই আমার ইন্সপিরেশন আসলো, এবং আউট অফ দ্য ব্লু আমি অ্যাপ্লাই করা শুরু করলাম। এবং একটা সংখ্যা বলি, সেই সংখ্যা বললে এটা 2010 সালের কথা। আমি মাস্টার্স এর স্কলারশিপের জন্য টোটাল 282 জন প্রফেসরকে ইমেল করেছি। ওভার 6 মান্থস রিপ্লাই পেয়েছি অনলি 4 জনের। সো এই এই যে জিনিসটা, যদি আমার প্যাশন থাকে এবং আমি যদি রিয়েলি চাই, তাহলে সেটা পাওয়া সম্ভব। এবং এটা আমি বিলিভ করি প্রত্যেকটা স্টেজে। মাস্টার শেষ করার পরে আমার ভিসা শেষ হয়ে যাচ্ছিল, এবং আমি লিটারালি বাংলাদেশে ফিরে আসার প্ল্যান, এবং পিএইচডি যে করব সেই ক্যাপাবিলিটি যে আছে, সেটাও আমার মাস্টার্স এর শেষের দিকে নিজের মধ্যে আস্তে আস্তে জন্ম নিছে। এবং তারপরে আমি ওইটাকে অ্যাপ্রোচ করে পিএইচডি এর স্কলারশিপ পাই। পিএইচডি করবার পর, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা আমার লাইফের, 6 মাস পিএইচডি হোল্ড করার পর, আমি তখন ডক্টরেট ডিগ্রি হোল্ড করি, আমার নামের সামনে ডক্টরেট হোল্ড করবার পর অস্ট্রেলিয়াতে আমি 6 মাস অড জব করেছিলাম। সো এই অড জবটা, এটা রিয়েলিটি। সো এইটা ছিল বিশাল একটা সুইং আমার জন্য। তখন আমার কোনো স্কলারশিপ নেই, তখন আমার কোনো ফান্ডিং নেই, তখন আমি জবের You জন্য had সার্চ to করছি। survive only. এক্স্যাক্টলি, সো ইউ হ্যাভ টু সার্ভাইভ। সো উইথ দ্যাট ডিগ্রি ডাজন্ট রিয়েলি ম্যাটার যে তুমি কোথায় আছো, ডিগ্রি হলেই যে হবে তা কিন্তু না। ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ, এবং দ্যাট টেকস টাইম। আমি কিন্তু ওই 6 মাসে আমি বাংলাদেশে অপরচুনিটি পেয়েছি ইউনিভার্সিটি গুলোতে, আমি ফিরে আসতে পারতাম। রাইট। সো আমি কিন্তু, আমার প্যাশন ছিল যে না, আমি রিসার্চে থাকবোই, এবং 6 মাস যেতেই পারে। বাট কারো যদি স্ট্রং প্যাশন থাকে যে হ্যাঁ আমি থাকবো, আমি এটা হবই, সেটা যদি সে টার্গেট ওয়াইজ ট্রাই করে যায়, আমি বলবো যে সাকসেস ইজ অনলি ইয়ার্স। একজন দর্শক যেহেতু সর্বশেষ কোশ্চেন যেহেতু করেছেন, আমরাও চাইবো আপনার কাছে রাইট, উত্তর পেতে। শিওর। কানাডাতে আইএলটিএস স্কোর ন্যূনতম আসলে কত দরকার হয়? এটা ডিপেন্ড করে আসলে কোন ডিপার্টমেন্টে, কোন সাবজেক্টে আছি আমরা। কথার কথা, কোন ডিপার্টমেন্টে, টেকনিক্যাল ফার্মাসি রিলেটেড ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে মিনিমাম হচ্ছে 6.5, 6 আমি কখনোই দেখিনি। খুব রেয়ার কয়েকটা ইউনিভার্সিটিতে থাকতে পারে। তবে 6.5 থেকে 7 এটাই হচ্ছে মূলত কমন। কমন কমন। হ্যাঁ, তবে এটা খেয়াল রাখা উচিত ফ্যান্টাস্টিক। যে এটা হচ্ছে ওভারঅল। অনেক ইউনিভার্সিটি বলে দেয় 6.5, বাট আবার সাথে শর্ত জুড়ে দেয় যে ইন্ডিভিজুয়াল ব্যান্ডেও 6.5 লাগবে। সো ওইটা কেয়ারফুল থাকতে হবে যে ইন্ডিভিজুয়াল ব্যান্ডের রিকোয়ারমেন্ট আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। দীর্ঘ সময় আমরা আলোচনা করলাম। আশা করি আমরা এরকম রেগুলারলি তরুণ ফার্মাসিস্টদের নিয়ে কাজ করব, এবং শুধু তরুণ ফার্মাসিস্ট নয়, আমাদের এই চ্যানেলটি আসলে সোশ্যাল ডেভেলপমেন্টের জন্যই করা হয়েছে। এখানে আমরা চেষ্টা করব
যেন তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য তরুণ ফার্মাসিস্ট না শুধু তরুণ বায়োকেমিস্ট বা হেলথ রিলেটেড যতগুলো সাবজেক্ট সায়েন্স রিলেটেড আমরা চেষ্টা করব সকল ডিপার্টমেন্টেরই সিনিয়র কোনো সফল ব্যক্তিত্বকে এখানে নিয়ে এসে তাদের সাফল্য গাথা বা কিভাবে সেই স্টেপে পৌঁছানো সম্ভব সে নিয়ে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনারা অনেক কিছু পেয়েছেন, ভাইয়ার কাছ থেকে অনেক ইনফরমেশন পেয়েছেন। আমরা শীঘ্রই আবারও নিশ্চয়ই কোনো এক অনুষ্ঠানে আমাদের সম্মানিত গেস্টকে নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।